তোমাদেরকে এই গ্রুপের মধ্যেও এনেছি আর এই ক্লাসের মধ্যেও এনেছি, যাতে বিভিন্ন রকমের প্রশ্ন আমরা দেখতে পাই। তোমার যতটা হয়েছে তার মধ্যে উত্তর দাও, যতগুলো হয়নি উত্তর শোনো, গেসিং করার চেষ্টা করো। হ্যাঁ, কিছু ফ্ল্যাট প্রশ্ন গেস করা মুশকিল, যেমন এইগুলো। অবশ্যই এগুলো পড়ানো হয়নি তোমাদের সেকেন্ড ব্যাচে, ফার্স্ট ব্যাচে হয়েছে। স্যার কিছু দেখাও যাচ্ছে না। এবার দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে এবারে মনে হচ্ছে। হ্যাঁ স্যার। তো এটা সেকেন্ড ব্যাচে আমাদের হয়নি এখনো, পরে যখন হবে প্রত্যেকেই পারবে। এর পরের প্রশ্ন দেখো, বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বের প্রতিষ্ঠাতাকে। একদম বাচ্চাদের প্রশ্ন, যারা বুদ্ধি পড়েছো তারা জানো। আচ্ছা, অনেকেই বাবা তোমরা বলছো যে বুদ্ধির দ্বি উপাদান তত্ত্ব থর্নডাইকের। বাবু কেন বলছো আমাকে একটু বলবে? যারা প্রত্যেকেই বললে বি উত্তর দিলে থর্নডাইক, তারা একটু আমাকে বলো কেন থর্নডাইক বললে? থর্নডাইক কি আমি দ্বি উপাদান তত্ত্ব পড়িয়েছিলাম? আমরা দ্বি উপাদান তত্ত্ব পড়িয়েছিলাম কার বলতো? চার্লস স্পিয়ারম্যানের। প্রত্যেকটা তত্ত্ব বুদ্ধির আমরা পাঠে পাঠে পড়িয়েছি, ঠিক আছে? আমরা এই জিনিসগুলো যারা সেকেন্ড ব্যাচে আছে তারাও পেয়ে যাবে, টেনশন নেওয়ার কিছু নেই, ঠিক আছে? নেটওয়ার্কটা খুব ডিস্টার্ব করছে রাত্রেবেলা, এই জন্যই তো আমি পড়াতে চাইছি না। এবার এসছে? আশা রাখছি আসবে এবারে। বলছি যে স্পিয়ারম্যানের তত্ত্ব রয়েছে দ্বি উপাদান তত্ত্ব, সেখানে দুটো উপাদানের কথা বলেছে। এখন আমি আর সেটা বলছি না, তার কারণ প্রশ্ন আছে সেটার। হ্যাঁ, এখানে আমরা ডি অপশনে যাব, কেউ না, ঠিক আছে? 12 নাম্বার প্রশ্নের উত্তর কেউ না যাব। থার্স্টনের তত্ত্ব পড়িয়েছি, থর্নডাইকের তত্ত্ব পড়েছি, ক্যাটেলের তত্ত্ব আমাদের সিলেবাসেও নেই, পড়ানো হয়নি। এই অপশনটা কেউ না। আবারও বলছি, দ্বি উপাদান তত্ত্ব স্পিয়ারম্যানের, দ্বি উপাদান তত্ত্ব স্পিয়ারম্যানের। পরের প্রশ্নে এখনো বলিনি, এখন থেকে উত্তর দেওয়ার দরকার নেই, আমি প্রেজেন্টেশনটাই করতে পারছি না এই জন্য। আচ্ছা, হ্যাঁ, 13 নম্বর প্রশ্ন হচ্ছে দ্বি উপাদান তত্ত্বের দুটি ক্ষমতা। এটা প্রত্যেকে উত্তর সঠিক দিয়েছো দেখলাম। একটা হচ্ছে সাধারণ ক্ষমতা, একটা হচ্ছে বিশেষ ক্ষমতা। হ্যাঁ, প্রত্যেকে সুস্মিতা পেয়েছি, লীনা পেয়েছি, সঞ্জয় পেয়েছি, হ্যাঁ প্রত্যেকের উত্তর পেয়েছি। আমরা জানি কিছু সাধারণ ক্ষমতা যাকে জেনারেল অ্যাবিলিটিস বলছি বা জেনারেল মেন্টাল অ্যাবিলিটি বলছি, আর কিছু বিশেষ ক্ষমতা যাকে আমরা স্পেসিফিক বা স্পেশাল বলতে পারি অ্যাবিলিটি বলছি। তো দ্বি উপাদান তত্ত্ব স্পিয়ারম্যানের দুটো তত্ত্ব বা দুটো উপাদানের জন্য আমাদের বুদ্ধি পরিচালিত হয়। আর একক উপাদান তত্ত্ব কার ছিল? টার্নের, তাই তো? টার্নের। সব পড়াবো। যারা এখনো বুদ্ধির ক্লাস করনি, মানে সেকেন্ড গ্রুপ এখনো আমাদের হয়নি বুদ্ধির ক্লাস, যখন হবে এই প্রশ্নগুলো জল ভাত বলে মনে হবে। পরের প্রশ্ন আসি। বলো। আচ্ছা আচ্ছা, কোনো ব্যাপার নেই বাবা, সব ক্লাসেই হবে, সব ক্লাসেই হবে, এরকম কোনো ব্যাপার নেই, সব ক্লাসে হবে। আবার যে যদি কোনো একটা ক্লাস মিস করে যাও, ভিডিও পাবে, প্লাস তোমাদের কাছে একটা খুব বেশি সুযোগ আছে কি,
আমি ক্লাস প্রচুর রিপিট করার চেষ্টা করছি, ওটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে এখানে আমরা স্পিয়ারম্যান পেলাম, তারপরে পেলাম মানে কেউনাতে যাব, তারপরে পেলাম জেনারেল এবং স্পেসিফিক। তারপরে 14 নাম্বার প্রশ্ন, সঠিক উত্তরটি চিহ্নিত করো। সাধারণ ক্ষমতা সার্বজনীন, সাধারণ ক্ষমতা সহজাত, সাধারণ ক্ষমতা প্রতিটি কাজে কম বেশি প্রয়োজন হয়। মাম্পি দিয়েছো ডি, অনিন্দিতা দিয়েছো ডি। আচ্ছা সাদ্দাম, সচিন, চৈতালি, ম্যাক্সিমামই ডি উত্তর দিচ্ছে একদম। সাধারণ ক্ষমতা সবারই রয়েছে, তাই সর্বজনীন, এটা সহজাত এবং প্রত্যেকটা কাজের ক্ষেত্রে এই ক্ষমতা লাগবেই লাগবে। তাহলে 14 নাম্বার প্রশ্নের উত্তর কিন্তু আমরা ডি হিসাবে চলবো। এটা কার ইসের, এটা হচ্ছে স্পিয়ারম্যানের তত্ত্বে। পরপর 3টা প্রশ্নই কিন্তু স্পিয়ারম্যানের তত্ত্বকে অনুসরণ করে করা হয়েছে। আমি এমনই প্রশ্ন দিয়েছি স্পিয়ারম্যানের নামটা এখানে নেই, কিন্তু 11 নাম্বার প্রশ্নে স্পিয়ারম্যানের নাম ছিল, ঠিক আছে, তো তাই সেটা প্রশ্নটা দেওয়া হয়নি। তাহলে এটাতে আমরা উপরে সবগুলি নিয়ে চলবো, কারণ সাধারণ ক্ষমতা সার্বজনীন, সবার মধ্যেই থাকে, সহজাত, এটার জন্য অর্জন করতে হয় না, এটা মানুষ জন্মের সময় মানে জন্ম থেকেই পেয়ে থাকে, আর প্রত্যেকটি কাজেই কম বেশি এগুলো লাগে। পরের প্রশ্ন আছে, হ্যাঁ, দৈহিক বিকাশের ক্ষেত্রে অন্যতম কোনটি? দৈহিক বিকাশের ক্ষেত্রে অন্যতম নীতি কোনটি? একদম বাচ্চাদের প্রশ্ন, যারা সেফালোকডাল এবং প্রক্সিমোডিস্টাল পড়েছে তারা প্রত্যেকেই জানে। আচ্ছা একজনের উত্তর পেয়েছি, সাদ্দাম, শিউলি, সুস্মিতা, অনিন্দিতা, দীপশিখা, সবারই উত্তর পেয়েছি সি। সি সি সি, সাদ্দাম, চৈতালি, উর্মি, সঙ্গীতা, অর্পিতা, একদম ঠিক, প্রত্যেকে আনন্দ উত্তর পেয়েছি সঠিক। অবশ্যই ঊর্ধ্বাংশ থেকে নিম্নাংশ, হেড টু টো আমরা পড়েছি। তো দৈহিক বিকাশ এখানে অপশন সি, দেহের ঊর্ধ্বাংশ থেকে নিম্নাংশের দিকে যায়। একদমই সোজা প্রশ্ন, আমাদের পড়ানোর মধ্যেই। পরের 15 নাম্বার প্রশ্ন, কোনটি বৃদ্ধির বৈশিষ্ট্য নয়? একদম বাচ্চাদের প্রশ্ন, কোনটি বৃদ্ধির বৈশিষ্ট্য নয়? কিছু প্রশ্ন মজার জন্য আনা হয়েছে, হ্যাঁ, প্রত্যেকে উত্তর ডি দিচ্ছ, আনন্দ, দীপশিখা, উর্মি, চৈতালি, অর্পিতা, প্রত্যেকে ডি দিয়েছো। আচ্ছা ঠিক আছে, কে একটা হ্যান্ড রাইজ করেছো দেখি, কি বলবে বলো? হ্যান্ড রাইজ কেউ কি করেছিলে? আচ্ছা, এর উত্তর একজন শিউলি বি বলছো, কেন বাবু বলবে বৃদ্ধির বৈশিষ্ট্য নয়? এই অপশনটা আমাদের ডি কেই মেনে চলতে হবে। বৃদ্ধি সারা জীবন ব্যাপী ঘটে না, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হয়। একদম সোজা প্রশ্ন, কান ভালো করে পড়বে, কোনটি বৃদ্ধির বৈশিষ্ট্য নয়? বৃদ্ধি কখনোই সারা জীবন ব্যাপী ঘটে না, একটা সময় অন্তর। আমরা জানি যে 30-35 বছর পর থেকেই কিন্তু আমাদের আর কোন রকম বৃদ্ধি হবে নি। আবার বলছি, কেউ যদি মোটা হয় সেটা তার রোগ, তার বৃদ্ধি নয়। কেউ যদি মোটা হয় সেটা তার রোগ, অতি স্থূলতা, রোগে কুকড়ে যাওয়া, এগুলো কিন্তু বৃদ্ধির কোনো অংশ নয়, এগুলো প্রত্যেকটাই রোগ, ঠিক আছে। তাহলে বৃদ্ধি সারা জীবন ব্যাপী ঘটে না, এটাই ভুল, কারণ এটা নির্দিষ্ট সময় পরে আর বৃদ্ধি হয় না। পরের 19 নাম্বার প্রশ্ন, হ্যাঁ, বিকাশ সারা জীবন হয়, একদম সচিন ঠিক। থার্স্টনের প্রাথমিক মানসিক উপাদান হলো, দিয়ে অপশন দিয়েছে পরস্পর নিরপেক্ষ, পরস্পর সম্পর্কিত, কয়েকটির মধ্যে সম্পর্ক আছে, কয়েকটি নিরপেক্ষ, উপরের কোনটি সঠিক নয়। কে উত্তর দিয়েছো বি, সাদ্দাম উত্তর দিয়েছো বি, পরস্পর সম্পর্কিত। আচ্ছা শিউলি দিয়েছো বি, আর কে পেয়েছি সুস্মিতা বি। অন্যের দেখে দাওনি, নিজের ভাবনা চিন্তাকে কাজে লাগাও, অন্য দিচ্ছে মানে আমাকে দিতে হবে এমনটা নয়।
তোমরা প্রত্যেকেই বি অপশনকে দিয়েছো। আমার কথা, থার্স্টনের মতবাদটা কি ছিল একটু বলতে পারবে? তার কতগুলো বুদ্ধির উপাদান ছিল? স্যার বুদ্ধির উপাদান তো 7টা ছিল থার্স্টনের। থার্স্টনের ছিল 7টা। থার্স্টনের ছিল 7টা, তাই তো? হ্যাঁ তো স্যার 7টা থার্স্টনের উপাদান, 7টা তো। হ্যাঁ 7টা উপাদান কারোর সঙ্গে কারো সম্পর্ক ছিল? মানে স্থানিক ক্ষমতার সঙ্গে বাচনিক ক্ষমতার সম্পর্ক ছিল? মেমোরির সঙ্গে রিজনিং এর সম্পর্ক ছিল? না, 7টা উপাদানই তারা নিরপেক্ষ। এখানে অপশন এ নিয়ে চলবো। তার যে প্রাথমিক মানসিক শক্তির যে দলগত উপাদান 7টা ছিল, একটি উপাদানও অন্যের সঙ্গে সম্পর্কিত নয়। প্রত্যেকটি মৌলিক ক্ষমতা, প্রত্যেকটি মৌলিক ক্ষমতা এবং প্রত্যেকটি কিন্তু কি নিরপেক্ষ। প্রত্যেকটি নিরপেক্ষ। তাহলে অপশন এ তে আমরা উত্তরটি যাব। পরের প্রশ্ন 20 নাম্বার, থার্স্টনের 7টি মৌলিক উপাদানের মধ্যে নিচের কোনটি নয়? 7টির মধ্যে কোনটি নয়? শিউলি বলেছে অপশন ডি। আচ্ছা, আনন্দ অপশন ডি, অর্পিতা, সচিন, সাদ্দাম প্রত্যেকে ডি। অভিযোজনের ক্ষমতা, প্রত্যেকেই বলছে অভিযোজনের ক্ষমতা। একদমই ঠিক। শোনা যাচ্ছে না বলেই বাবা বলিনি তো, এখন ওই জন্য দাঁড়িয়ে গেছি। নেটওয়ার্কটা স্লো। নেটওয়ার্কটা স্লো হয়ে গেছে বলে দাঁড়িয়ে গেছি, বলিনি কিছু আমি। আবার জয়েন করাচ্ছি। কথা শোনা যাচ্ছে এখন? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। এত নেটওয়ার্ক ডিস্টার্ব করছে না। আশা রাখছি এসেছে। দেখো, মৌলিক সাত, মানে 7টা যে থার্স্টনের তত্ত্ব রয়েছে, নিচে কোনটি নয়? একদমই প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো যে এখানের মধ্যে অভিযোজনগত ক্ষমতা থার্স্টনের মধ্যে পড়ছে না। কারণ থার্স্টনের ছিল স্পেশিয়াল অ্যাবিলিটি, পারসেপচুয়াল অ্যাবিলিটি, নিউমেরিক্যাল, ভার্বাল, ওয়ার্ড ফ্লুয়েন্সি, মেমোরি, রিজনিং। এই 7টি ছিল তার তত্ত্বের মধ্যে, অভিযোজনটা ছিল না। পারসেপশন মানে প্রত্যক্ষ করা,
তারপরে ছিল রিজনিং অ্যাবিলিটি মানে যুক্তি গ্রহণ করা বা যুক্তি দান করা, আর স্থানিক মানে হচ্ছে স্পেশিয়াল। তাহলে এখানে অভিযোজনগত ক্ষমতাটা ছিল না। পরের প্রশ্ন, বুদ্ধির ত্রিমাত্রিক তত্ত্ব, আমরা জানি গিলফোর্ডের তত্ত্ব এটা, পরবর্তীকালে যখন আরো প্রশ্ন আসবো তখন আসবে। গিলফোর্ডের তত্ত্ব ছিল যার মধ্যে প্রক্রিয়াগত মাত্রা বলছে কোনটি সঠিক নয়, প্রক্রিয়াগত মাত্রা 5টা, বিষয়বস্তু মাত্রা 4টা, ফলশ্রুতি মাত্রা 6টা। বলছে কোনটি সঠিক নয়, অপরটি আছে বুদ্ধির মোট উপাদান 130টা। প্রত্যেকে উত্তর পেয়েছি, কিছু জনের পেয়েছি উত্তরে ডি দিচ্ছে যে বুদ্ধির মোট উপাদানের সংখ্যা 30টা। আচ্ছা এইটাকেই ভুল বলছে সঞ্জয়, রিম্পা। আচ্ছা আর কারা কারা আছে, সচিন, একদমই ঠিক বলেছে যারা উত্তর দিয়েছে, কারণ আমি একটা অঙ্ক করে দেখিয়েছিলাম। প্রথমে ছিল 120টা, তারপরে ছিল 150টা, তারপরে ছিল 180টা। মানে প্রক্রিয়াগত মাত্রা গুণিত বিষয়বস্তুগত মাত্রা গুণিত ফলশ্রুতির মাত্রা, তবেই হতো কিন্তু বুদ্ধির মোট উপাদান। তো এখানে আমরা যেহেতু বলবো 5 4 20 আর 6 20 120, তাহলে এখানে 120টা হতে হতো, সেই জায়গায় 130টা দিয়ে আছে। কিন্তু এটা পরবর্তীকালে আরো বৃদ্ধি পেয়েছে, 150টা হয়েছিল, তারপরের তত্ত্বে আরো বৃদ্ধি পেয়ে 180টা হয়েছিল, সেটা আমরা দেখিয়েছি। তাহলে 130টা এটা হচ্ছে ভুল, কারণ এখানে 5 4 20 আর 20 6 120 হওয়া উচিত ছিল। তাই 21-এর উত্তর আমরা ডি নিব, কারণ এটাই ভুল, কারণ কোন তত্ত্বটি সঠিক নয় চেয়েছে। পরের প্রশ্নে যাব, একদম সোজা প্রশ্ন। প্রথমে মানে গার্ডনারের বহুমুখী তত্ত্বের বুদ্ধির কটা কথা উল্লেখ করা ছিল? 5টা, 6টা, 7টা, 8টা। গার্ডনারের বুদ্ধিতে কটা বুদ্ধির কথা বলা হয়েছিল গার্ডনারে? উত্তর পেলাম সি একজনের 7টা, একজনে পেলাম সি 7টা, ম্যাক্সিমামটাই সি। উর্মি, মাম্পি, সঞ্জয় প্রত্যেকেই সি দিচ্ছে। একদম সঠিক উত্তর সি হবে, 7টা ছিল। ঠিক আছে, গার্ডনারের 7টা ছিল। আর 25-এর প্রশ্ন হবে, সংশোধনের পর 98 সালে আর কটা যুক্ত হয়েছিল? 2টা, 3টা, 4টা, 5টা? 2টা, 3টা, 4টা, 5টা? তাহলে প্রথমে 7টা ছিল পেলাম, পরে যুক্ত হয়েছে চৈতালি বলছে 3টা, সচিন বলছে 2টা, আর 4 শিউলি বলছে 2টো, আনন্দ বলছে 3টা, অর্পিতা উর্মি বলছে 2টো, সঞ্জয় বলছে 2, লীনা বলছে 2। আচ্ছা একটু তোমাদের মধ্যে যদি কনফিউশন হয়ে থাকে, 98 সালে কিন্তু দুটোই যোগ হয়েছিল। কেউ যদি 3 নাম্বার কথাটা যোগ করার চেষ্টা করে তাহলে বলবো সেটা পরবর্তীকালে 99 সালে হয়েছিল। তো এখানে উত্তর আমরা দুটোই নিব, তোমরা ক্লাসটাকে আরেকবার ভালো করে দেখবে। সেখানে বলা ছিল প্রথমে 7টা ছিল, তারপরে 2টো ছিল, তারপরে একটা যোগ হয়েছে, কিন্তু আমরা সেইটাকে অনেকে অবাস্তবিক বলেও ছেড়ে দিয়েছে, কল্পনা বলে ধরে নিয়েছে। তাই আমরা দুটোকেই যাব, 98-তে ওই দুটোই যোগ করা হয়েছিল। ঠিক আছে, পরের প্রশ্ন আছে 26, নিচের কোনটি গার্ডনার প্রস্তাবিত বহুমুখী বুদ্ধির তত্ত্বের শ্রেণীবিভাগ নয়? এখানে বলছি প্রথম তত্ত্বের শ্রেণীবিভাগ নয়, কারণ যতগুলো আছে সবগুলোই গার্ডনারের দেওয়াই, কিন্তু প্রথম তত্ত্বটার সঙ্গে সম্পর্কিত নয়, কারণ গার্ডনারের তত্ত্বের সঙ্গে পরে তার স্টুডেন্টরা যোগ করেছিল। উত্তরটা নেব, আচ্ছা ডি দিচ্ছে, ডি ডি ডি, সামাজিক ইন্টেলিজেন্স, সামাজিক বুদ্ধি। একদম সঠিক বলা হয়েছে, কারণ লিঙ্গুইস্টিক, লজিক্যাল, ম্যাথামেটিক্যাল
আর হচ্ছে স্পেশিয়াল ইন্টেলিজেন্স, এগুলো প্রথম তত্ত্বেই ছিল। লাস্টে যে সোশ্যাল যোগ করা হয়েছিল এটা খালি ছিল না প্রথম তত্ত্বে, তাই এখান পর্যন্ত হচ্ছে হবে। আর সামাজিকটা পরেরটাতে যোগ হয়েছিল, তো তাই এখানে সামাজিক বুদ্ধিটাকে আমরা ধরে চলবো। কেমন? আমরা সামাজিক বুদ্ধিটাকে ধরে চলবো। আর আর একটা স্লাইড করব, তারপরে আমরা রেখে দেব। বুদ্ধির তিনটি প্রধান ক্ষমতা হলো একটা অভিযোজনের ক্ষমতা, একটা শিখনের ক্ষমতা, আর কি আরেকটি প্রাক্ষবিক ভারসাম্য বজায় রাখা, সামাজিকতার ক্ষমতা, বিমূর্ত চিন্তন করার ক্ষমতা, সমস্যা সমাধানের ক্ষমতা। প্রধান ক্ষমতা বলা হয়েছে, হ্যাঁ একদম বসিরে উত্তর পেয়েছি, সবারই উত্তর পেয়েছি, প্রত্যেকেই সঠিক উত্তর দিয়েছো বিমূর্ত চিন্তন। ঠিক আছে, বিমূর্ত চিন্তন। অর্পিতা সি দিয়েছো। আচ্ছা শিউলি ডি দিচ্ছ কেন একটু বলবে? কোনো প্রতিকূল পরিবেশে কোনো সমস্যার সমাধান করা, এটাও তো একটা প্রধান বৈশিষ্ট্য। প্রধান বৈশিষ্ট্য ঠিক আছে, কিন্তু আমরা প্রথমের দিকে যদি বুদ্ধির বৈশিষ্ট্যগুলো দেখি, প্রথমেই আমরা দেখলাম বিমূর্ত চিন্তন করার ক্ষমতা, এগুলো প্রত্যেকটাই ওর বৈশিষ্ট্য, কিন্তু প্রধানগুলোর মধ্যে আমরা বিমূর্ত চিন্তন ক্ষমতাকে নিয়েই চলবো। কেমন? বিমূর্ত চিন্তন ক্ষমতাটাই হবে বুদ্ধির 3 নম্বর যে প্রধান একটি বৈশিষ্ট্য। তারপরে খুব ইম্পর্টেন্ট, এবং অনেকে এই উত্তরটা কেমন দিবে আমি জানি না, নিচের কোনটি সৃজনশীলতার বৈশিষ্ট্য? অনুকরণের ক্ষমতা, মানসিক ভারসাম্য বজায় রাখা, প্রাক্ষবিক অস্থিরতা, আর মানসিক অসুস্থতা। আচ্ছা, এর প্রত্যেকের উত্তর কিন্তু দেখছি উলট পালট হয়ে গেছে। আচ্ছা সচিনের উত্তর পেয়েছি 1-4। বাবু কোনো মতেই 1-4 তো অপশনেই নাই। উর্মি বলছে 1-2। কেউ বলছে বি 2-3। এবারে আচ্ছা 1-3 পেয়েছি সচিন। আচ্ছা লিনা পেয়েছি এ 1-2। আবার শিউলি বলছে কোনোটাই নয়। তো দেখো উত্তরটা কেমন হওয়া উচিত ছিল আমি একটু বলে দেই। তোমরা চিন্তা ভাবনা করছো খুব ছোট অর্থে। প্রথম কথা, সৃজনশীল ব্যক্তি কোনো মতেই কাউকে অনুসরণ করবে না, একদম কনফার্ম। তাহলে একেরটা যার সঙ্গে আসে বাদ যাবে, মানে একেরটার সঙ্গে 2 বাদ যাবে, আর মানে এর উত্তর বাদ যাবে আর ডি এর উত্তর বাদ যাবে। তাহলে পড়ে থাকছে সি আর বি, মানে বি আর সি পড়ে থাকছে। এবারে দেখব যে সৃজনশীল ব্যক্তির মানসিক ভারসাম্য বজায় রাখা, সৃজনশীলের সঙ্গে মানসিক ভারসাম্য ব্যাপারটা আমি যাব না। তার কারণ যারা সৃজনশীল হয়, আবারও বলছি, যারা সৃজনশীল হয় তারা কিন্তু রোগগ্রস্ত হয়, তারা কিন্তু মানসিক দিক থেকে অসুস্থই হয়। দেখবে যারা সৃজনশীল ব্যক্তি তাদের সংসার টিকতে চায় না, তাদের প্রক্ষোভ মানে ইমোশন অস্থির থাকে সব সময়। তারা তাদের যে প্যাশন সেইটা ফলো করতে গিয়ে সব সৃজনশীল মানে বাবু যাদের মধ্যে ক্রিয়েটিভিটি প্রচুর রয়েছে। তো এখানে উত্তর হবে প্রাক্ষবিক অস্থিরতা, মানে তাদের মধ্যে ইমোশনটা ঠিক থাকতে চায় না, তারা অস্থির হয়ে পড়ে। আর তাদের মধ্যে মানসিক অসুস্থতা দেখা যায়। তাহলে অপশন সি 3 and 4, মানে প্রাক্ষবিক অস্থিরতা এবং মানসিক অসুস্থতা, এ দুটো কিন্তু এদের মধ্যে ঘটে। আর সাধারণ অর্থে কিছু মানুষ ভাবতে পারে সবাই কি পাগল যারা সৃজনশীল হয় স্যার?
যারা হ্যাঁ সৃজনশীল হয় সবাই কি মানসিক ভারসাম্যহীন দেখো হয়, আমি পাগল একটা হয়, কথা সবাই বলছি পাগল? বাবু, পাগল আর মানসিক ভারসাম্যের মানে মানসিক দিক থেকে অসুস্থতার প্রবণতা এ দুটো কিন্তু আলাদা। আমি তোমাকে সাইকিয়াট্রিস্ট দেখাতে নিয়ে যাওয়া মানে আমি তোমাকে পাগলের ডাক্তার নিয়ে যাচ্ছি তা নয়। এই চিন্তাধারাগুলো মাথা থেকে বেরাও। ধরো আমি খুব স্ট্রেসফুল আছি, মানে আমি মানসিক ভাবে অসুস্থ, অবশ্যই অসুস্থ, আমি কিন্তু পাগল নই। আমি কিসের জন্য স্ট্রেসফুল? আমার কিন্তু এক্সাম নিয়ে। স্ট্রেস থাকবে কারণ হ্যাঁ বলো। কিন্তু মানসিক অসুস্থতার কারণটা কেন, যে কেন সে অসুস্থ হয়ে থাকছে দেখো সৃজনশীল? সৃজনশীল ব্যক্তি তার মন ভাব এক জায়গায় স্থির থাকতে পারে না, সে বিভিন্ন রকম চিন্তা ভাবনা প্রচুর করে। যখন পড়াবো তখন এটা আরো ক্লিয়ার হবে। এটা কিছুটা তো আহ, বিকাশের সঙ্গে এসেছে, মেজরটা আছে। স্যার রিয়েল অ্যান্সার হচ্ছে সি, অপশন সি, 3 এবং 4। ঠিক আছে, 3 এবং 4 রিয়েল অ্যান্সার হচ্ছে এটাই, অপশন সি। যেটা বোঝাতে চাইছিলাম যে সৃজনশীল ব্যক্তিরা এরা স্থির থাকতে পারে না, বিভিন্ন রকম চিন্তাধারা এদের মাথায় কিন্তু সবসময় চলে। আর কোন মানুষ মানসিক ভাবে অসুস্থ হওয়া মানে পাগল নয়, এই ধারণা তোমার মাথা থেকে কিন্তু বের করতে হয় এরপর থেকে। কোন ব্যক্তি মানসিক ভাবে অসুস্থ মানে তাকে পাগল বলবো, এটা কিন্তু বলবো না। ধরো তুমি তোমার কোনো কিছু নিয়ে স্ট্রেসফুল রয়েছো, তুমি মাথা ঠিক করে কাজ করো, যেমন আমার নিজের মাথা এখন ঠিক করে কাজ করতে চাইছে না, তাহলে আমি কি পাগল? না, কখনোই কিন্তু এটা আমরা বলবো না। মানসিক অসুস্থতার প্রবণতা মানে কি, তার মানসিক দিক মাঝে মাঝেই দুর্বল হয়ে যায়, প্রবণতা। সৃজনশীল ব্যক্তিরা মানসিক ভাবে রোগগ্রস্ত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ক্লিয়ার করাতে পারলাম? অনেক ব্যক্তি আছে যারা প্রক্ষোভকে কন্ট্রোল করতে পারে না, সৃজনশীল ব্যক্তিরা তার মধ্যেই নিজের প্রক্ষোভ বা ইমোশনকে কন্ট্রোল করে, তারা একটা অন্য রকমের। এক কথা মেয়েরা বলে ধুর তোমার সঙ্গে ঘর করাই যায় না, সেই ধুর পাগলটা হচ্ছে সৃজনশীল ব্যক্তি। ঠিক আছে, তো এরা মানসিক ভাবে কিন্তু অস্থির, কারণ তুমি যা চাইছো সে তা ভাবতে পারবে না, তার সবসময় থিঙ্কিং অন্য জায়গাতে। এরা আত্মভোলা টাইপের মানুষ। তো তুমি বলো স্যার আত্মভোলা মানেই তো পাগল? না, কোনো মতেই না। ঠিক আছে, আজকে 15টা স্লাইড হলো, এখান পর্যন্ত যদি কারো কোনো রকম কিছু বলার থাকে বলতে পারো। যারা সেকেন্ড গ্রুপে আছো, অনুকরণের ক্ষমতা। বাবু সৃজনশীল ব্যক্তি অনুকরণ মানে কি? তোমার দেখে আমি লিখবো, সৃজনশীল ব্যক্তি জীবনে কাউকে অনুকরণ করে না, এইটা একদম নয়। মানে কেউ বলতে পারে মানসিক ভারসাম্য বজায় রাখা, এইটা হয়তো সে বাস্তবিক দিক দিয়ে সৃজনশীল মানে খুব ভালো না। সৃজনশীল ব্যক্তিদেরকে যদি আমরা গুণো ভাবে দেখতে যাই, তারা কিন্তু 3 এবং 4 দ্বারাই বেশি প্রভাবিত হবে। আর অনুকরণ তো প্রথমেই না, ওই জন্য আমি প্রথমে বলেছি এ এন্ড ডি এর উত্তর হবে না, কারণ ওখানে 1 আছে। কারণ অনুকরণের ক্ষমতা সৃজনশীল ব্যক্তির মধ্যে কখনোই থাকে না, ওরা কাউকে অনুকরণ করে না। ঠিক আছে, আজকে 15টা স্লাইড হলো, বাকি পরের দিন বাকি স্লাইড গুলো আমরা আলোচনা করব। আজকের প্রশ্ন কেমন ছিল?